আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি 2025 এর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। দ্বিতীয় দিনের মতো চলে আসলাম, 10টা 10 মিনিটে ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। আজকে আমাদের টপিক হচ্ছে দুইটা অধ্যায়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, কোষ বিভাজন, এবং তার সাথে হচ্ছে জীবনী শক্তি। ঠিক আছে, কথা না বাড়ি আমরা ক্লাসের টপিকে চলে আসতেছি। সাউন্ড ঠিক আছে কিনা জানাবা। তাহলে আমরা আজকে প্রথমে কোষ বিভাজন নিয়ে শুরু করি। কোষ বিভাজন তো প্রথমে বলে নি তোমাদেরকে, এই অধ্যায়টা সলভ করার জন্য কি দরকার স্যার? ছন্দ দরকার। এই অধ্যায়টা সলভ করার জন্য ছন্দ দরকার। তাহলে এই অধ্যায়ের সাজেশন কি কি একটু খেয়াল করো। সাজেশন হচ্ছে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ক্যারিওকাইনেসিসের মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ধাপসমূহ। তার ধাপসমূহ বুঝেন সবাই আশা করি। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই ধাপসমূহ আমরা পড়ব। নাম্বার 2 আমরা পড়ব মাইটোসিসের গুরুত্ব। নাম্বার 3 আমরা পড়ব অনিয়ন্ত্রিত মাইটোসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিস। নাম্বার 4 হচ্ছে জীবজগতে মায়োসিসের গুরুত্ব। জীবজগতে মিওসিসের গুরুত্ব। এই কয়টা টপিক আমরা পড়ব, এবং এই অধ্যায়টা সলভ করার জন্য আগেই বলেছি আমাদের কি দরকার স্যার? ছন্দ দরকার। আমি চেষ্টা করব এই অধ্যায়টা 10 থেকে 15 মিনিটের মধ্যে কভার দেওয়ার। মনোযোগ দিবা, ইনশাল্লাহ এতটুকুই তোমাদের জন্য এনাফ। তাহলে দেখো, আমি ছন্দগুলো বলি। পৃথিবীর সব কোষ কিন্তু বিভাজিত হয় না। তাহলে যে সব কোষ বিভাজিত হয় না, যে সব কোষ বিভাজিত হয় না, যে সব কোষ বিভাজিত হয় না। তো বিভাজিত হয় না কে কে মনে রাখবা সবাই? বিভাজিত হয় না হচ্ছে পলাশ। তাহলে প্রথম ছন্দ, যেসব কোষ বিভাজিত হয় না, পলাশ বিভাজিত হয় না। তাহলে স্যার পলাশের প দিয়ে কি? পলাশের প দিয়ে হচ্ছে পেশিকোষ। মনে রাখবা, পেশিকোষের বিভাজন নেই। পলাশের প দিয়ে হচ্ছে পরিণত জনন কোষ। পরিণত জনন কোষ। স্যার পরিণত জনন কোষ মানে কি জানেন? শুক্রাণু, ডিম্বাণু, এদের বিভাজন নাই। পরিণত জনন কোষের বিভাজন নাই। নাম্বার 3 ল দিয়ে মনে রাখবা, লাল রক্তকোষ মানে লোহিত রক্তকণিকা। লাল রক্তকোষ, লোহিত রক্তকণিকা। আর দন্ত স দিয়ে মনে রাখবা, স্নায়ু কোষ। স্নায়ু মানে নিউরন। নিউরনের বিভাজন হয় না, কারণ এর মধ্যে সক্রিয় সেন্ট্রিওল নেই। আচ্ছা, এছাড়া উদ্ভিদ কোষের ক্ষেত্রে মনে রাখবা যে স্থায়ী কোষ যেগুলো আছে, উদ্ভিদের ক্ষেত্রে যে স্থায়ী কোষগুলো আছে, এই স্থায়ী কোষের কিন্তু কোনো বিভাজন নাই। আর শুধুমাত্র লোহিত রক্তকণিকা না, সকল রক্তকোষেরই বিভাজন নাই। সকল রক্তকোষ, এই সকল রক্তকোষেরই বিভাজন নেই। তাহলে যে সকল কোষ বিভাজিত হয় না মনে রাখবা। সেকেন্ড ছন্দ বলি তোমাদেরকে, অ্যামাইটোসিস কোথায় ঘটে? সেকেন্ড ছন্দ হচ্ছে অ্যামাইটোসিস ঘটে। অ্যামাইটোসিস ঘটে। অ্যামাইটোসিস ঘটে। তাহলে অ্যামাইটোসিস কোথায় ঘটে দেখো,
অ্যামাইটোসিস ঘটে হচ্ছে বেতে, বে, অ্যামাইটোসিস ঘটে বে, বের বি ফর ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, বি ফর হচ্ছে বিজিএ, ব্লু গ্রিন অ্যালজি, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। লাইটের জন্য কি দেখা যায় না স্যার? আচ্ছা, ওই প্রথমটা মাইটোসিসের ধাপ, হ্যাঁ একটা দেখা যায় না, সমস্যা নাই, ওইটা একটু বন্ধ করলে লাইটের আলোটা কম পড়ে। এই দেখো, এবার কি দেখা যাচ্ছে? দেখা যায়, আমি দেখি তাহলে। আচ্ছা, তাহলে হলো, ঠিক আছে, এ ফর, তারপর এ দিয়ে হচ্ছে অ্যামিবা, অ্যামিবা, এবং ওয়াই ফর হচ্ছে ইস্ট, এস্ট। মনে রাখবা অ্যামাইটোসিস ঘটে হচ্ছে বেতে, অ্যামাইটোসিস ঘটে বেতে, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ব্রুগ্লিন অ্যালজি, অ্যামিবা এবং ইস্টে, এগুলোতে অ্যামাইটোসিস ঘটে। তোমাদের দেখতে অসুবিধা না হলে সমস্যা নেই, এভাবে থাকুক। ওকে, আমি মুছে ফেলবো দ্রুত সময়ের মধ্যে, তুলতে হবে না তোমাদের, জাস্ট একটু ফিল করো পড়াগুলো, তাছাড়া টানতে পারবো না। ওকে, এরপরের যে ছন্দটা তোমাদেরকে পড়াবো আমি, এরপরের ছন্দটা সেটা হচ্ছে দেখো যে অ্যামাইটোসিসের গুরুত্ব, অ্যামাইটোসিস তো না, মাইটোসিসের গুরুত্ব, এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, সবাই জাস্ট ফিল করো। এটার অ্যান্সারটা মনে রাখবা হচ্ছে যে মাইটোসিসের গুরুত্ব মনে রাখার ছন্দ হচ্ছে দেব এবং জনি, দুই বন্ধু, ঠিক আছে? তো দেব জনি ব্যবসা করেছিল, তারা আগেও লস খাইছে, আবারও লস খাইছে, কত টাকায়? কোটি টাকায়। তাহলে দেবজনি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, দেবজনি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, দেবজনি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত, দেবজনি কোটি টাকায় পুনরায় ক্ষতিগ্রস্ত। 9-10টা পয়েন্ট হয়ে যাবে, লিখে দিচ্ছি না, শুধু শুনো তোমরা। দয়কার দিয়ে হচ্ছে দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি, তো মাইটোসিসের ফলে কিন্তু দেহ গঠন এবং দৈহিক বৃদ্ধি সাধিত হয়। ব দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি, বংশবৃদ্ধি কিন্তু বেসিক্যালি মিওসিস, কিন্তু তোমরা প্রথম অধ্যায় 8 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখবা যে প্রোটিস্টা রাজ্যের মধ্যে তারা মাইটোসিস পদ্ধতিতে অযৌন এবং কনজুগেশন পদ্ধতিতে যৌন জনন সম্পন্ন করে। তাহলে ব দিয়ে হচ্ছে বংশবৃদ্ধি, কাদের ক্ষেত্রে বংশবৃদ্ধি বলো? এককোষী সুকেন্দ্রিক জীবের, এককোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি। তাহলে দেহ গঠন দৈহিক বৃদ্ধি একটা গেল, বতে বংশবৃদ্ধি, ব্রাকেটে লিখে দিবা কতগুলো এককোষী সুকেন্দ্রিক জীবে। জনির বর্গীয় জ দিয়ে হচ্ছে জননাঙ্গ সৃষ্টি, আমাদের জননাঙ্গ কিন্তু মাইটোসিসের ফলে। দন্ত নয় রস্বীকার দিয়ে মনে রাখবা যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে কোষের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা হয়। কোটির ককার দিয়ে মনে রাখবা মাইটোসিস কোষ বিভাজনের ফলে ক্রোমোজোমের সমতা রক্ষা পায়, মানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। তয় রস্বীকার দিয়ে মনে রাখবা টিউমার সৃষ্টি, অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে টিউমার সৃষ্টি হয়। টাকার ক দিয়ে মনে রাখবা ক্যান্সার সৃষ্টি, আগে টিউমার তৈরি হয় এরপরে ক্যান্সার তৈরি হয়, কেমন স্যার? পুনরায় দিয়ে মনে রাখবা মাইটোসিসের ফলে, মাইটোসিস বিভাজনের ফলে কিছু কিছু কোষের পুনরুৎপাদন হয়, যেমন আমাদের লোহিত রক্তকণিকার বিভাজন হয় না কিন্তু পুনরুৎপত্তি হয়, এই পুনরায় দিয়ে পুনরুৎপত্তি বা পুনরুৎপাদন। ক্ষতি দিয়ে মনে রাখবা আমাদের হাতের কোথাও কেটে গেলে বা কিছু ঘটলে এটা মাইটোসিসের মাধ্যমে ওই ক্ষতটা আস্তে আস্তে সেরে যায়, তার মানে ক্ষতি দিয়ে ক্ষতস্থান পূরণ এবং ক্রমাগত ক্ষয়পূরণ, ক্ষতস্থান পূরণ এবং ক্রমাগত ক্ষয়পূরণ। আর গ্রস্থ দিয়ে হচ্ছে গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। পয়েন্টগুলো আরেকবার শুনে নিবা যারা আগে থেকে জানো না, আশা করি সবাই জানো। আচ্ছা, এরপরে আরেকটা ছন্দ তোমরা শিখতে পারো, সেটা হচ্ছে এই জীবজগতে মিওসিসের গুরুত্ব। তো মিওসিসের গুরুত্বটা তোমরা যে ছন্দ দিয়ে শিখবা সেটা হচ্ছে গাঁজা মেপে, গাঁজা মেপে অভিভাবক জেলে, গাঁজা মেপে অভিভাবক জেলে, গাঁজা মেপে অভিভাবক জেলে, ঠিক আছে স্যার? আচ্ছা,
গাজার গয়াকার দিয়ে হচ্ছে গ্যামেট সৃষ্টি। তাহলে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু এগুলো সৃষ্টি হয়, গ্যামেট সৃষ্টি। বর্গীয় জ দিয়ে কি স্যার বলেন? বর্গীয় জ দিয়ে মনে করো যে জনন কোষের সংখ্যা বৃদ্ধি, জনন কোষের সংখ্যা বৃদ্ধি। বর্গীয় জ দিয়ে হচ্ছে জনন কোষের সংখ্যা বৃদ্ধি। গাজা মেপের ময়কার দিয়ে মেন্ডেলের সূত্রের বর্ণনা। কোন কোষ বিভাজনের মাধ্যমে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা করা যায় বা বর্ণনা করা যায়? সেটা হচ্ছে মিওসিস। তাহলে ময়কার দিয়ে মেন্ডেলের সূত্রের বর্ণনা। পয়কার দিয়ে মনে রাখবা যে মিওসিসের ফলে প্রজাতির স্বকীয়তা বজায় থাকে, স্বকীয়তা নিজস্বতা বজায় থাকে। ঠিক আছে, মিওসিস না হলে কিন্তু এই নিজস্বতাটা বজায় থাকতো না। তাহলে মেপের পয়কার দিয়ে প্রজাতির সক্রিয়তা রক্ষা। অভি দিয়ে হচ্ছে মিওসিসের মাধ্যমে অভিব্যক্তির উপাদান বাহিত হয়, অভিব্যক্তির উপাদান বাহিত হয়। ভা বাদ দাও, ব দিয়ে হচ্ছে মিওসিসের মাধ্যমে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। যেমন আমি, আমার ভাই বোন একই মা বাবার থেকে হওয়ার পরেও আমরা কিন্তু দেখতে আলাদা আলাদা, এই যে বৈচিত্র্য, এটা মিওসিসের করে। ক দিয়ে হচ্ছে মিওসিসের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। ওখানে বলেছিলাম ক্রোমোজোমের সংখ্যা সমান, এখানে বলছি ধ্রুব, মানে কনস্ট্যান্ট থাকে। মিওসিস না হলে কিন্তু ধ্রুব হতো না এটা। আর জেলে দিয়ে মনে রাখবা যে মিওসিসের মাধ্যমে যৌনুক্রম বর্ণনা করা যায়, যৌনুক্রম বর্ণনা করা যায়। প্রশ্ন করতে পারো স্যার যৌনুক্রম কি? কোন জীবের জীবদ্দশায় গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট, বা এভাবে বলতে পারো কোন জীবের জীবদ্দশায় হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, সেটাই হচ্ছে যৌনুক্রম। কোন জীবের জীবদ্দশায় গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দশার যে পর্যায়ক্রমিক আবর্তন, তাকেই বলা হয় যৌনুক্রম। তাহলে এই হচ্ছে তৃতীয় অধ্যায়ের একদম শর্টকাট ভিত্তিতে কি স্যার বলেন, ছন্দমূলক পড়াশোনা, এবং সেক্ষেত্রে কিন্তু খুব কম সময় লাগছে। থ্যাংক ইউ ফারিন। জাস্ট রিভাইজ দিয়ে ফেলো, ঠিক আছে? যারা আছো রিভাইজ দিয়ে ফেলো, শেয়ার টেয়ার করতে বলছি না, কারণ আসলে যাদের আগ্রহ তারাই আসুক। এবার আমি তোমাদেরকে এই তৃতীয় অধ্যায় থেকে কোনো একটা গাইডের ভিত্তিতে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে একটু বলে নিই, ঠিক আছে স্যার? এগুলো একটু খেয়াল করবা সবাই। ক, খ, গ, ঘ, আমার হাতে গাইড আছে, আমি গাইডের স্বার্থেই বলতেছি, আজকে প্রজেক্টর ফেলতেছি না, কেমন? আচ্ছা দেখো, প্রথমে হচ্ছে কোষ বিভাজন কাকে বলে? জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধিকে কোষ বিভাজন বলে। জীবের বৃদ্ধি এবং জননের উদ্দেশ্যে কোষের সংখ্যা বৃদ্ধিকে কোষ বিভাজন বলে। নাম্বার 2, মাইটোসিস কাকে বলে? যে জটিল এবং ধারাবাহিক কোষ বিভাজন পদ্ধতিতে একটি মাতৃকোষের প্রথমে নিউক্লিয়াস এবং পরে সাইটোপ্লাজমের একমাত্র বিভাজনের মাধ্যমে, তাহলে বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, প্রথমে নিউক্লিয়াসের হয়, পরে সাইটোপ্লাজমের হয়। কয়বার বিভাজন হয়? একবার। একমাত্র বিভাজনের মাধ্যমে সম আকৃতি এবং সমগুণ সম্পন্ন এমন দুটি অপত্য কোষের সৃষ্টি করে যাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, তাকে মাইটোসিস বলে। আরো ছোট করে বলা যায়, আমি বড় করেই বললাম। কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? মাইটোসিসকেই সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, কারণ এর ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এজন্য একে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। তারপরে প্রশ্ন করতে পারে ক্যারিওকাইনেসিস কাকে বলে? নিউক্লিয়াসের বিভাজনকে বা মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। যার ধাপ কয়টা? 5টা, লিখে দিবা, একের জন্য আসলেও একটু লিখবা। এরপরে আসো, সাইটোকাইনেসিস কাকে বলে? তাহলে মাইটোসিস কোষ বিভাজনে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। আচ্ছা, পরীক্ষাতে সবচেয়ে বেশি আসছে হচ্ছে ইন্টারফেজ কি? ইন্টারফেজ হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের বা কোষ চক্রের একটা কোষ বিভাজিত হওয়ার পূর্বে যে প্রস্তুতিমূলক দশা অতিক্রম করে তাকেই বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজকে 3টি ধাপে ভাগ করা যায়, একটা হচ্ছে বা 3টি দশায় ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার G1 দশা, একটা হচ্ছে S দশা, আর একটা হচ্ছে G2 দশা, যদিও তথ্যটা আমি ইন্টার থেকে দিলাম। আচ্ছা, এরপরে আসো, স্পিন্ডল যন্ত্র কি? এই প্রশ্ন আসতে পারে। মাইটোসিস কোষ বিভাজনের প্রোমেটাফেজ ধাপে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে? কোষের উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে? এসব তন্তুকেই বলা হয় স্পিন্ডল তন্তু। আর এসব তন্তু মিলে
যে মাকু আকৃতির গঠন তৈরি করে তাকেই বলা হয় স্পিন্ডল যন্ত্র। আচ্ছা, আকর্ষণ তন্তু বা ট্রাকশন তন্তু কাকে বলে? কোষ বিভাজনের সময় সৃষ্ট স্পিন্ডল যন্ত্রের যেসব নির্দিষ্ট তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে, স্পিন্ডল যন্ত্রের যেসব নির্দিষ্ট তন্তুর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকেই আকর্ষণ তন্তু, ক্রোমোজোমাল তন্তু বা ট্রাকশন ফাইবার বলে। কয়ের জন্য মোটামুটি এগুলো পড়তে পারো। আর কি পড়তে পারি? জাইগোট কি? মাতৃ এবং পিতৃ জনন কোষ মিলিত হয়ে নতুন জীবের দেহ গঠনের সূচনা করে যে কোষ তাকেই বলা হয় জাইগোট। ক্ষয়ের জন্য কি আসতে পারে? মুখে মুখে বলে ফেলি। সমীকরণিক কোষ বিভাজন বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। কেন মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, বা কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, একটু ব্যাখ্যা সহ বলবা। তারপরে অস্বাভাবিক কোষ বিভাজন বলতে কি বুঝো? তাহলে দেখো, একটা কোষ থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে করেই কোষ বিভাজিত হতে থাকে। কোনো কারণে এই বিভাজন নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে তাকে অনিয়ন্ত্রিত মাইটোসিস বলা হয়। এভাবে বলবা। ক্যান্সার সৃষ্টি হওয়ার কারণ কি? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণেই ক্যান্সার সৃষ্টি হয়। আমাদের দেহে P53 নামক জিন যারা কোষচক্রের নিয়ন্ত্রণটা করে রাখে। কোনো কারণে এই নিয়ন্ত্রণ যদি বিনষ্ট হয়ে যায় তাহলে কোষ নিয়ন্ত্রণহীনভাবে বিভাজিত হয়ে কোষপুঞ্জের সৃষ্টি করে, যার ফলে প্রথমে টিউমার সৃষ্টি হয় এবং পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি হয়। একটু সুন্দর মতো ব্যাখ্যা দিবা। যার লাগবে ক্লাস শেষে আমার কাছ থেকে নোটের অংশগুলো নিয়ে ফেলবা। আচ্ছা, তারপরে জরায়ু মুখের টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। তাহলে জরায়ু মুখে যে টিউমারটা সৃষ্টি হয় এটাও অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে, এবং এখানে যে ভাইরাসটা দায়ী তার নাম হচ্ছে প্যাপিলোমা ভাইরাস, এবং সেখানকার মধ্যে জিন আছে কি স্যার বলেন? E6 E7 একটু সুন্দর মতো বলবা। তারপরে প্রশ্ন করতে পারে হ্রাসমূলক বিভাজন বলতে কি বুঝো? ক খ স্যার যেগুলো আসতে পারে আমি সবগুলোই বলার চেষ্টা করেছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার যাদের প্রয়োজন আছে শুধু তারাই ক্লাস করো, কেমন? আমি আমার ভিউ দরকার নাই, আমি বেসিক্যালি একটা প্রতিজ্ঞাবদ্ধ থেকে এই কথাগুলো বললাম। আচ্ছা, এবার দেখো আমি কতগুলো তোমাদের গ ঘয়ের জন্য শুধু প্রশ্ন বলে ক্লাসটা, মানে এই অধ্যায়টা এখানে শেষ করছি। এই অধ্যায়টা এখানে শেষ করছি জাস্ট প্রশ্নগুলো বলে। খেয়াল করো, এক্স বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয় সে ধাপটি বর্ণনা করো। বলো, কোন ধাপে ক্রোমোজোম সর্বাধিক মোটা এবং খাটো হয়? সবাই জানো মেটাফেজ। তাহলে মেটাফেজ ধাপে কি কি ঘটে সেগুলো বর্ণনা করতে হবে। প্রয়োজনে ইউটিউব থেকে ক্লাস লিঙ্কটা দেখবা। এরপর আসো, এক্স বিভাজনের যে ধাপে ক্রোমোজোমগুলো মেরুমুখী হয় সেটি। মেরুমুখী হয় ক্রোমোজোমগুলো কোন ধাপে বলো স্যার? মনে আছে কারো? ক্রোমোজোমগুলো কোন ধাপে মেরুমুখী হয় বলো? মেরুমুখী চলন দেখা যায় কোন ধাপে? ক্রোমোজোমগুলোর অ্যানাফেজ। ঠিক আছে, তাহলে এখানে অ্যানাফেজের বর্ণনাটা তোমরা দিয়ে ফেলবা উইথ চিত্র। 3 নাম্বার, উদ্দীপকের চিত্র এক্স এর সর্বশেষ ধাপটি বর্ণনা করো। সর্বশেষ ধাপ হচ্ছে টেলোফেজ। টেলোফেজের বর্ণনা দিবা। চিত্রের এক্স এবং ওয়াই, এক্স কে বুঝাইছে স্যার মাইটোসিস এবং ওয়াই কে বুঝাইছে মিওসিস। কেমন? তাহলে চিত্রের এক্স ও ওয়াই এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। তার মানে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য তোমার কাছ থেকে চেয়েছে, পার্থক্য কিন্তু চেয়েছে। তাহলে পার্থক্যগুলো অবশ্যই তোমরা দিতে পারবা। যদি ডাউট ফিল করো তাহলে মাইটোসিস কোথায় হয়? হ্যাপ্লয়েড কোষে হয়ে থাকে। মিওসিস কখনো হ্যাপ্লয়েড কোষে হয় না, সর্বদা ডিপ্লয়েড কোষে হয়। তারপরে অপত্য কোষের সংখ্যা, মাইটোসিসের মাধ্যমে অপত্য কোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরি হয়, কিন্তু মিওসিসে 4টি। তবে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এরপরে ক্রসিং ওভার, মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, মিওসিসে ক্রসিং ওভার ঘটে। বিবর্তনে মাইটোসিসের কোনো ভূমিকা নাই, মিওসিসের ভূমিকা আছে। তারপরে ধাপ, মাইটোসিসের ধাপ আছে এবং সেখানে ইন্টারফেজ, কিন্তু মিওসিসের ক্ষেত্রে 4টা ধাপ। যদি এটা ইন্টার থেকে বললাম, আশা করি তোমরা পারবা। তো এই অধ্যায়টা খুবই সহজ অধ্যায়, ছোট অধ্যায়। আমি কিন্তু মোটামুটি প্রশ্নগুলো বলে ফেললাম। তারপরে বলছে উদ্দীপকের চিত্রের এক্স বিভাজনে ক্যারিওকাইনেসিস ধাপের চিহ্নিত চিত্র আঁকো। ক্যারিওকাইনেসিস ধাপের চিহ্নিত চিত্র, কোনো বর্ণনা লাগবে না, শুধু 5টা চিত্র চিহ্নিতকরণ সহ এঁকে দিবা। 4-এ 4 পাবা, 3-এ 3 পাবা ইনশাল্লাহ। তারপরে আসো যে ওয়াই অংশের বিভাজন প্রক্রিয়াটি প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে, বিশ্লেষণ করো। মানে মিওসিস কিভাবে প্রজাতির বৈচিত্র্যতা সৃষ্টি করে। এক্ষেত্রে তোমাদের বই অ্যান্সার আছে, তবে খুব একটা সুন্দর দেওয়া নাই। এখানে তুমি ক্রসিং ওভার বর্ণনা করবা। তো অনেকেই হয়তোবা তোমরা ক্রসিং ওভারটা বোঝো না 9-10 গুলো, আমি একটু করে এখানে বলে দিই। দেখো, ধরো এটা একটা ক্রোমোজোম,
ঠিক আছে স্যার? তো মিওসিসের ক্ষেত্রে যে প্রোফেজ 1 আছে এর মধ্যে আবার ধাপ আছে। তো এই ক্রোমোজোমগুলো এরকম সম আকৃতির, মানে হোমোলোগাস ক্রোমোজোম বলি, সেগুলো এরকম পাশাপাশি আসে। ঠিক আছে, তখন এটা বাইভ্যালেন্ট বলা হচ্ছে। এগুলোর মধ্যে আবার বিভাজিত হচ্ছে, তখন এরা কি করতেছে বলো, 4টা করে বাহু তৈরি করতেছে, টেট্রাড গঠন করতেছে, টেট্রাড। তাহলে এরকম এরকম টেট্রাড গঠন করতেছে। তাহলে এর পাশে যখন আরেকটা থাকতেছে, এর পাশে যখন আরেকটা থাকতেছে, এরা কিন্তু একে অপরের সিস্টার, মানে তাদের মা কিন্তু একই, কিন্তু এ কিন্তু এর সিস্টার না। তো দেখা যাচ্ছে যে এরা দুইজনই দৈর্ঘ্যের দিকে বৃদ্ধি পাচ্ছে। মনে করো নীল কালারটা এদিকে বৃদ্ধি পাচ্ছে, নীল কালারটা, আর কালোটা এদিকে। তো যখন তারা এক জায়গায় এসে ক্রস আকৃতির মতো মিলিত হয়ে যায়, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কায়াজমা। কায়াজমা, হ্যাঁ। এবং এই কায়াজমা স্থানে ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভারে কি হয়, এই নীলটার জিন কালোটার মধ্যে চলে যায়, কালোটার জিন নীলটার মধ্যে চলে আসে। যেই জন্য একই বাবা মার পেট থেকে সন্তান হওয়ার পরেও আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন বৈচিত্র্য পরিলক্ষিত হয়। তাহলে মিওসিস কিভাবে বৈচিত্র্য, এটা একটু সুন্দর মতো বর্ণনা করলে অবশ্যই, আমি কিন্তু স্পিডে কথা বলছি স্যার, অবশ্যই তোমরা ক্রসিং ওভারের কথা এখানে বর্ণনা করে দিবা, ক্রসিং ওভারের কথা বর্ণনা করে দিবা। আচ্ছা, তারপরে আসি জীবের ক্রোমোজোমের সমতা রক্ষায় ওয়াই বিভাজনের গুরুত্ব। তাহলে ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিসের গুরুত্ব বর্ণনা করো। ক্রোমোজোমের সমতা রক্ষায় মিওসিসের গুরুত্ব বর্ণনা করো। ইনশাল্লাহ তোমরা পারবা। এক্স বিভাজন প্রক্রিয়াটি অনিয়ন্ত্রিত হলে কি ধরনের সমস্যা হতে পারে? অনিয়ন্ত্রিত মাইটোসিসটাকে সুন্দর মতো বর্ণনা করবা। যার যে প্রশ্ন নিয়ে আমি যে কথাগুলো বলছি প্রবলেম আছে, একটু করে হোয়াটসঅ্যাপে বলো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে জীবের গুণগত স্থিতিশীলতা রক্ষায় এক্স এবং ওয়াই বিভাজনের মধ্যে কোনটি অধিক ভূমিকা রাখে বিশ্লেষণ করো। জীবের গুণগত স্থিতিশীলতায় মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কোনটি অধিক ভূমিকা রাখে? তাহলে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে এক্স তথা মাইটোসিস অধিক ভূমিকা রাখে। কারণ দেখো, আমার মাইটোসিস না হলে আমি ছোটবেলায় মায়ের পেট থেকে বের হওয়ার পরে বা মায়ের পেটের মধ্যে কিন্তু আমি বড় হইতে পারতাম না, আমি তো পৃথিবীতে আসতামই না। আসার পরে না আমার মিওসিসের বিষয় ঘটতেছে। তাহলে এখানে মাইটোসিসটাকে অধিক গুরুত্ব দিবা। তৃতীয় অধ্যায় স্যার সম্পূর্ণরূপে বলার চেষ্টা করেছি বা বলেছি বলতে পারো, এবং আমরা সম্ভবত কে বোঝো নাই, কোনটা বোঝো নাই স্যার? ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস হচ্ছে কি বলো? কাইনেসিস মানে বিভাজন, ইন্টার মানে হচ্ছে মধ্যবর্তী। তাহলে হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যবর্তী যে বিভাজন সেটাকে ইন্টারকাইনেসিস বলে। মিওসিস 1 এবং মিওসিস 2 এর মধ্যে মধ্যবর্তী যে বিভাজন সেটাকেই বলা হয়, বা মধ্যবর্তীদের দশা সেটাকেই ইন্টারকাইনেসিস বলে। এরপরে আচ্ছা, ক্রসিং ওভার বোঝো নাই না? ক্রসিং ওভারে দেখো, খেয়াল করো যে তোমাদের বই এত বিস্তারিত দেওয়া নাই, একটু দেখো। এটা হচ্ছে মনে করো একটা ক্রোমোজোমের জোড়া, এটা একটা ক্রোমোজোমের জোড়া, এটা আরেকটা ক্রোমোজোমের জোড়া। তো এদের যে 4টা বাহু আছে টেট্রাড, এরা কিন্তু একই মায়ের, একই মায়ের, এজন্য এরাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। কিন্তু এদেরকে কিন্তু এর সাপেক্ষে এ কিন্তু নন সিস্টার, মানে এ সিস্টার ঠিক আছে, কিন্তু এর সাপেক্ষে এ হচ্ছে নন সিস্টার, এর সাপেক্ষে এ হচ্ছে নন সিস্টার। তো দুটি হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, তাহলে এটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এই নীলটাও দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে দেখো একটা এক্স আকৃতির গঠন তৈরি করলো, এই গঠনটার নাম হচ্ছে কায়াজমা। এবং এই গঠনের সময় কি হয়, এই নীলটার জিন বা কালোটার জিন এই নীলটার মধ্যে চলে যায়, আর নীলটার জিন চলে আসে কালোটার মধ্যে, মানে জিনের আদান প্রদান হয়, যার কারণেই কিন্তু বৈচিত্র্য সৃষ্টি হয়। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। বেসিক্যালি তোমাদের 9-10-এ তেমন একটা ক্রসিং ওভার বলে নাই, কিন্তু যে প্রশ্নটা করেছে তার সুন্দর অ্যান্সার দিতে হলে ক্রসিং ওভারকে নিয়ে আসতে হবে। এবং আমি কিন্তু তোমাদের কোনো একটা গাইড থেকেই এটার অ্যান্সার করেছি। ঠিক আছে স্যার? তাহলে এটা হচ্ছে কোষ বিভাজনের সলভ ক্লাস, এবং কোষ বিভাজন থেকে যে যে প্রশ্ন আসে আমি সবগুলোই বলে দিলাম। কোষ বিভাজন থেকে যা যা আছে সবগুলোই বলে দিলাম। একটু করে তোমরা এটা পড়ে নাও, আবার নিজেরাও পড়ে ফেলো তৃতীয় অধ্যায়। আমি আরো কিছুক্ষণ পরে আবার চতুর্থ অধ্যায় হয় এখানে লাইভে দিব অথবা ইউটিউবে আপলোড করে দিব, ওটাও 20-25 মিনিটের মধ্যে ইনশাল্লাহ সমাধান দিব। তার মধ্যে চতুর্থ অধ্যায়ের যার যার প্রবলেম আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক দিয়ে দাও, আমি সেই প্রবলেমগুলো নিয়ে কিছুক্ষণ পরে আবার লাইভ করে এগুলো সলভ করে দিব তোমাদেরকে। তৃতীয় অধ্যায় এতটুকুই, এটা ইউটিউবে আপলোড করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।